আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। শাহরিয়ার খান জয়, ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা লাইভটা একটু শেয়ার করে দিয়েন, আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম, ওটা ইম্পর্টেন্ট বিষয় ছিল আমাদের, যে কোথায় বিচার হবে, অর্থাৎ কোন আদালতে আমরা মামলা করব, কোন আদালত সেটা ট্রায়াল করবে, এই বিষয়ে আলোচনা করছিলাম। আরেকটা বিষয় আমরা দেখছিলাম, ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেবে না দায়রা আদালত মামলা আমলে নেবে, এই বিষয়টা আমরা দেখছিলাম। আর মামলা ট্রান্সফারের বিষয়ে দুটো ধারা পড়ছিলাম। এই ছিল আমাদের গত দিনের মোটামুটি পড়া। তো আশা করি আপনারা পড়ছেন। তো ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে যাই সামনের দিকে। তো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিন। তো আমরা শুরু করার আগে গত ক্লাসের দুই একটা পয়েন্ট আপনারা অ্যান্সার দেন। ওয়ালাইকুম আসসালাম ইউনুস ভাই। আমরা গত ক্লাসে একটা ধারা পড়ছিলাম, আসামি মামলা ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারে, ধারা নাম্বার কত? আসামি মামলা ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারে, ধারা নাম্বার কত ছিল এটা? আরেকটা প্রশ্ন ছিল যে ম্যাজিস্ট্রেট কত ধারা অনুসারে মামলা, হ্যাঁ ইলিয়াস ভাই 191, ধন্যবাদ। ম্যাজিস্ট্রেট কত নাম্বার ধারা অনুসারে মামলা ট্রান্সফার করতে পারে, এটা একটা বিষয় ছিল। আরেকটা হচ্ছে যে প্রশ্নটা বেশি আসে, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কত নাম্বার ধারা অনুযায়ী মামলা আমলে নেয়, আর মামলা আমলে নেওয়া যায় কয়ভাবে, এটা একটা বিষয়। হ্যাঁ ঠিক আছে ইলিয়াস ভাই আপনারটা। আর হ্যাঁ 192টা ছিল। আর আরেকটা বিষয় ছিল দায়রা আদালত, হ্যাঁ বিদ্যুৎ ভাই, হ্যাঁ ইউনুস ভাই ঠিক আছে। দায়রা আদালত মামলা আমলে নিতে পারে কি পারে না এই সম্পর্কে একটা ধারা ছিল, সেই ধারাটা ছিল 190 ধারা, ধন্যবাদ ভাই। তো এছাড়াও আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ছিলাম, 177 এবং 179 ধারা দুটো ইম্পর্টেন্ট ছিল। তো আপনারা বলেন, বাংলাদেশের নাগরিক যদি বিদেশে যদি কোনো অপরাধ করে, পরবর্তী বাংলাদেশে যখন আসবে তখনই তাকে অ্যারেস্ট করা যাবে, যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় ওনাকে পাওয়া যাক না কেন, তাকে অ্যারেস্ট করা যাবে। এই বিষয়টা কত নাম্বার ধারাতে আছে, এই বিষয়টা কত নং ধারাতে আছে, এটা একটা বিষয়। ধন্যবাদ ইউনুস ভাই। আর একটা বিষয় ছিল যে যখন এখতিয়ার নিয়ে কোনো প্রবলেম হয়, এই প্রবলেমটা সলিউশন করে হাইকোর্ট ডিভিশন, সেটা কত নম্বর ধারাতে আছে? প্রবলেমটা সলিউশন করে হাইকোর্ট ডিভিশন, এটা কত নম্বর ধারাতে আছে? আচ্ছা আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন, আমার একটা পেজ আছে, ওই পেজটাতে দিয়ে দেন, আর অন্যান্য যে গ্রুপ আছে কয়েকটা আমাদের, এটা দিয়ে দেন, কারণ ওই যে ওইখান থেকে বলতেছে যে ক্লাস হচ্ছে কিনা। তো যেটা বলতেছিলাম, হাইকোর্ট ডিভিশন এর এখতিয়ার, একটা কথা বলছিলাম যে যদি প্রবলেম হয় এখতিয়ার নিয়ে কোন আদালতের মধ্যে মামলাটা করা হবে, সেক্ষেত্রে এটার সমাধানটা দেবে হচ্ছে আপনার হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ ইউনিস ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা জিনিস পড়ছিলাম, যে ভ্রমণ করার সময় যদি কোনো কিছু প্রবলেম হয়, অপরাধ হয়, সেই অপরাধের মামলাটা আমরা কোথায় করব, ধারা নম্বর কত ছিল? ভ্রমণ রিলেটেড ধারা ছিল। আচ্ছা আপনার ধারাটা বলেন। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি, যে চুক্তিভঙ্গ, মানহানি, এই রিলেটেড যে মামলাগুলো হয়, এগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকেই মামলাটা দায়ের করতে হয়। এই কথাটা কত নং ধারাতে আছে, এই কথাটা কত নং ধারাতে আছে, এটা একটা বিষয়, আপনারা অ্যান্সার দিতে থাকেন। এরপরে আরেকটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো বেবিচারের মামলা কারা করবে? আমরা জানি বেবিচারের মামলা হাজব্যান্ড অথবা ওই মহিলার যে তত্ত্বাবধায়ক তিনি করবে,
এই কথাটা কত নং ধারাতে আছে সেটা একটা অ্যান্সার আপনারা দিয়েই দেন। ওকে, ধন্যবাদ। তো আরেকটা প্রশ্ন ছিল, আচ্ছা ওকে, সরকারি কর্মচারী বা বিচারক যখন কোনো অপরাধ করে সেক্ষেত্রে সরকারের পারমিশন নিয়ে মামলা করতে হয়, এটা কত নম্বর ধারাতে আছে? এই ছিল আমাদের গত ক্লাসের পড়াশোনা। আপনারা অ্যান্সার দিয়ে দিন। গত ক্লাসের পড়াশোনার মধ্যে আমরা দেখছি ইলিয়াস ভাই তার হোমওয়ার্কটা পাঠিয়েছে, এই জন্য ইলিয়াস ভাইকে অনেক ধন্যবাদ। আমি চাই আপনারা যারা রেগুলার জয়েন করেন তারা, আমি যেগুলো পড়াবো হয়তো সপ্তাহে 7 দিনের মধ্যে 2-1 দিন মিস হয়ে যেতে পারে, তো আমি আগেই কনফার্ম করবো মিস হয়ে গেলে। তো আপনারা হোমওয়ার্কগুলো আমি যেটা আজকে পড়াবো কালকে 10টার মধ্যে আপনারা আমাকে হোমওয়ার্কগুলো আমার মেসেঞ্জার অথবা পেজে বা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা আছে পেজে সেখানে আপনারা পাঠিয়ে দিন। আর আরেকটা ধারাবাহিকভাবে আপনাদের যেটা বলছিলাম যে বিগত সালের এমসিকিউগুলো ধারাবাহিকভাবে পাঠাবেন। 25টা করে দিলে আমার অনেক কঠিন হয় না। 500 মার্ক আছে, 500 মার্ক আমরা 25টা করে অ্যান্সার লিখলেও আমার সেই অ্যান্সারটা লাগে 25 ইন্টু 4, মানে 25টা করে হলে 100 মার্ক 4 দিন, 500 মার্ক 20 দিন সময় লাগবে। তো আমি আশা করি আপনারা এই অ্যান্সারগুলো কন্টিনিউ দেবেন এবং এই অ্যান্সারগুলোর উপর ডিপেন্ড করে আমি আলাদা ক্লাস নিব, আপনারা সেগুলো ক্লাস অ্যাটেন্ড করিয়েন। সেই ক্লাসগুলো সম্ভবত জুমে নিব, আমি সেই সময় আপনাদের জুম আইডি দিয়ে দেবো। এটা বিশ্লেষণমূলক বিগত সালের প্রশ্নের উপর বিশ্লেষণমূলক ক্লাস হবে। এটা 11টা টাইমে হবে না, এটা অন্য টাইমে হবে। তো আপনারা সে সময় জয়েন করবেন ইনশাল্লাহ, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখন আমরা আজকের যে বিষয় ধারাবাহিকভাবে যেটা আমরা পড়তেছিলাম সেই পড়াটার দিকে আমরা চলে যাই। আপনারা চলে যান, আজকে যে 200 থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল চ্যাপ্টার নাম্বার 2, আপনার ধারা নাম্বার 200। এই 200 থেকে যে ধারাগুলো ছিল, এই 200 ধারাটা হচ্ছে আপনার যে চ্যাপ্টার যেটা, সে 16তম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, যদিও ধারা অনেক কম আছে এই চ্যাপ্টারটাতে, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে। তো প্রথম আপনারা দেখেন, আপনাদের কাছে বই খাতা কলম আছে আমি ধরে নিচ্ছি। তো আপনারা দেখেন 200 নম্বর ধারাটা চলে যান। 200 নম্বর ধারাতে বলা আছে এটা অভিযোগকারীর পরীক্ষার কথা বলা আছে। অভিযোগকারীর পরীক্ষা, এখানে জবানবন্দির কথা আমরা ধরবো না, বলো পরীক্ষার কথা, কারণ জবানবন্দির ইংলিশটা হচ্ছে এক্সামিনেশন ইন চিফ। এক্সামিনেশন ইন চিফকে বলা হয় জবানবন্দি, আর এই ধারাতে হেডলাইন লেখা শুধু এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট, অর্থাৎ যিনি অভিযোগ করবে তাকে পরীক্ষা করা হবে। তো আমরা অলরেডি পড়ে আসছি 190 নম্বর ধারাতে বলা আছে মামলা ম্যাজিস্ট্রেট আমল নিতে পারে 3টা উপায়ে, তার মধ্যে একটা উপায় ছিল অভিযোগ করবে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে। যদি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগ করে তাহলে এটাকে সিআর মামলা আমরা সাধারণত বলে থাকি। দেখেন এক্ষেত্রে যখন অভিযোগ করা হয় তখন এই মামলাটার যিনি মানে অভিযোগকারী তাকে ম্যাজিস্ট্রেট 200 ধারা অনুযায়ী পরীক্ষা করা হয়। 200 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাকে পরীক্ষা করবে, এটা একটা বিষয়। এবং উপস্থিত যদি কোনো সাক্ষী থাকে এই সাক্ষীদেরকেও পরীক্ষা করবে। পরীক্ষা করার পর পরীক্ষা করার সময় একটা কাজ করানো হয়, দেখেন এটা নোট করতে পারেন। পরীক্ষার সময় একটা কাজ করানো হয়, তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। তাহলে আমরা দেখলাম যে আপনার যখন কোনো কমপ্লেনেন্ট মানে অভিযোগকারী যখন অভিযোগ করবে তখন অভিযোগকারী এবং সাক্ষীরা যারা উপস্থিত থাকবে তাদের পরীক্ষা করার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্যের মাধ্যমে তাদের পরীক্ষাটা করানো হয়। এই পরীক্ষা যখন সমাপ্ত হয়ে যাবে তখন ম্যাজিস্ট্রেট এবং যে ব্যক্তি অর্থাৎ অভিযোগকারী বা অন্য কোনো ব্যক্তি থাকলে তারা কি করবে, তারা দুজনে স্বাক্ষর করবে। তাহলে আমরা দেখলাম স্বাক্ষর কারা কারা করবে, তারা ও ম্যাজিস্ট্রেট। তারা বলতে কাদেরকে বোঝাচ্ছে, অভিযোগকারী এবং সাক্ষী। যারা জবানবন্দি, ওখানে জবানবন্দি না, যারা পরীক্ষা যাদেরকে পরীক্ষা করা হবে তারাও সিগনেচার করবে এবং ম্যাজিস্ট্রেটও সিগনেচার করবে। তাহলে 200 নম্বর সারমর্মটা আমাদের দাঁড়ালো, যদি কোনো অভিযোগকারী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ করে তাহলে অভিযোগকারীকে শপথ বাক্য পাঠ করিয়ে পরীক্ষা করবে। তার সাথে কোনো সাক্ষী থাকলে তাদেরকেও শপথ বাক্য পাঠ করিয়ে পরীক্ষা করবে। পরীক্ষার শেষে ম্যাজিস্ট্রেট এবং তাদের স্বাক্ষর সেখানে প্রদান করতে হবে। এটা ছিল।
এখন আরেকটা প্রশ্ন আসে, কিছু ব্যতিক্রম আছে, যে কাদেরকে পরীক্ষা করা হয় না, কাদেরকে পরীক্ষা করা হবে না। আপনারা দেখেন 192 ধারাটা আপনারা অলরেডি পড়ে আসছেন। 192 ধারাতে যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা ট্রান্সফার করার কথা বলা আছে। তাহলে দেখেন 292টা আমাদের সাথে এটা রিলেটেড আছে। আপনাদের কাছে বই আছে আমি বিশ্বাস করে নিচ্ছি, আপনার বইয়ে চলে যান, বইয়ে যাওয়ার পরে যে পয়েন্টটা সেটা দেখেন। আর আপনারা যদি সম্ভব হয় আপনার লাইভটাকে শেয়ার করে দিন, যদি সম্ভব হয় তো লাইভটাকে আপনারা শেয়ার করে দিন। তো দেখেন যে বিষয়টা বলতেছিলাম আমি, যে বিষয়টাকে বলতেছি যে 192 ধারার অধীনে যদি কোনো মামলা, 192 ধারা মানে হচ্ছে মামলা ম্যাজিস্ট্রেট হস্তান্তর করবে। হস্তান্তর পূর্বে যদি সেক্ষেত্রে লিখিত অভিযোগ করে, সে যে ক্ষেত্রে অভিযোগ করে লিখিত অভিযোগ করছে, তাহলে এই মামলাটা 192 ধারা অনুসারে হস্তান্তর করা হবে। এই হস্তান্তর করার পূর্বে আপনার এখানে কি করার দরকার নেই, এখানে এক্সামিন করার দরকার নেই, হস্তান্তর করার পূর্বে এক্সামিন করার দরকার নেই। তাহলে 192 ধারাটা মনে রাখতে হবে। 192 ধারা অনুযায়ী 192 ধারা কি, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা ট্রান্সফার। 192 ধারা মানে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা ট্রান্সফার। এই ধারার অধীনে বলতেছি যদি কোনো অভিযোগকারী লিখিত অভিযোগ করে, তাহলে মামলা ট্রান্সফার করার পূর্বে কোনো ওনার শপথ বাক্য নেওয়ার দরকার, শপথ বাক্য পাঠ করিয়ার দরকার নাই। এখানে আমি দেখাচ্ছি যে অভিযোগ করে শপথ বাক্যটা কখন পাঠ করতে হবে না, এই একটা পয়েন্ট ছিল। তারপরে দেখেন আরেকটা পয়েন্টে চলে যান আপনারা, সেটা হচ্ছে সরকারি কর্মচারী যদি আছে তারা যদি অভিযোগ করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার শপথ বাক্য পাঠ করার দরকার নেই। 192 ধারা অনুযায়ী যদি আগে একবার শপথ বাক্য পাঠ করানো হয়, তাহলে মামলা হস্তান্তর করার পর আর পুনরায় শপথ বাক্য পাঠ করাতে হবে না। তো এতগুলো পড়ার মধ্যে আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। এতক্ষণ যত কথাই বলছি না কেন, আপনার দুইটা জিনিস মনে রাখবেন। 200 নম্বর ধারায় যারা অভিযোগ করবে তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়ে পরীক্ষা করা হয় এবং স্বাক্ষর নেওয়া হয়, স্বাক্ষরে তারা এবং মেজ স্বাক্ষর করবে। এটা আরেকটা ধারা মনে রাখবেন যে সরকারি কোনো ব্যক্তি যদি অভিযোগ করে তাহলে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে না। এটুকুই সারমর্ম মনে রাখলে চলবে। এবার 101 যান, 101 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট। 101 নম্বর ধারাটা বলে মামলা ফেরত। দেখেন এখানে কি বলা হয়েছে, আমল নেবে না, আর কি মামলাটা আমলে নেবে না, ফেরত দিয়ে দেবে। 101 নম্বর ধারা মামলাটা ফেরত দিয়ে দিচ্ছে, আমলে নিচ্ছে না। এখন দেখেন যদি লিখিত আমরা অভিযোগ করি, লিখিত যদি অভিযোগ করি যে আদালতে অভিযোগটা করব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই ক্লাস করার জন্য এভাবে। তো আমরা যেটা বলতেছিলাম আপনারা লাইভটা একটু শেয়ার করে দেবেন এক। আর আমার এই যেটা লাইভ ক্লাস নেই, এই লাইভ ক্লাসটার আপনার ভিডিও পরবর্তীতে আপনার পেজে থাকবেই। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই পেজটার নামে, প্রফেশনাল ল একাডেমি নামে, সেখানেও আপনারা এটা পাবেন, আমি ওইখানেও দিয়ে দেবো। কারণ পেজে বেশি দিন থাকে না, পেজে নির্দিষ্ট সময়ের পর থেকে এটা ডিলিট হয়ে যায় অটোমেটিকলি। তারপরে দেখেন, হ্যাঁ ধন্যবাদ ইউনুস ভাই শেয়ার করার জন্য। তো যেটা বলতেছিলাম আপনাদের যে 201 নম্বর ধারাটা আপনি কী মনে রাখবেন, আপনার 201 নম্বর ধারাটা মনে রাখবেন, এটা হচ্ছে আপনার মামলা আমলে না নিয়ে ফেরত দিয়ে দেবে, মামলা আমলে না নিয়ে ফেরত দিয়ে দেবে। আপনার অভিযোগ দুইভাবে করতে পারেন ম্যাজিস্ট্রেটের কাছে, একটা হচ্ছে লিখিত অভিযোগ আর একটা হচ্ছে মৌখিক অভিযোগ। যদি লিখিত অভিযোগ করেন, হ্যাঁ ইলিয়াস ভাই আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ বিদ্যুৎ ভাই আপনার কথাটা একেবারে রাইট, আপনি যেটা বলছেন সিপিইউর সাথে মিল আছে, ধন্যবাদ বলার জন্য। আচ্ছা ওকে, যেটা বলতেছিলাম, হ্যাঁ বজলু ভাই আপনাদের যে কথাটা বলতেছি সেটা হচ্ছে 201 নম্বর ধারা। 201 নম্বর ধারায় আমল না নিয়ে ফেরত দিয়ে দেবে। লিখিত অভিযোগ দিলে ম্যাজিস্ট্রেট সেক্ষেত্রে সেখানে পৃষ্ঠা অঙ্কনে সে সিগনেচার যা যা লাগে সব কিছু লিখিত বলে আপনার কোন আদালতে যাবে সে আদালতে পাঠিয়ে দেবে, অর্থাৎ তার এখতিয়ার নেই মামলা আমলে নেওয়ার, যেন অন্য আদালতে পাঠানোর ব্যবস্থা করবে।
আর মৌখিক দিলে উনি নির্দেশনা দিয়ে দেবে যে অমুক আদালতে করা হোক, করার জন্য বলবে। তো আমরা অত কিছু মনে রাখবো না, আমাদের মেইন পয়েন্টটা মনে রাখবো কি সেটা বিষয় মনে রাখবো। একটাই কথা, 201 নম্বর ধারায় মামলা আমলে না নিয়ে ফেরত দেবে, মামলা আমলে না নিয়ে ফেরত দিয়ে দিবে, এটুকুই মনে রাখবো। ওকে, এরপরে চলে যাই আমরা 202 নম্বর ধারা। 202 নম্বর ধারা একটা জিনিস দেখেন, এখানে পোস্টপোনমেন্টের কথা বলা আছে, অর্থাৎ স্থগিত কথা বলা আছে। কি স্থগিত হবে? যে ওয়ারেন্ট প্রদান যদি করা থাকে, সেই ওয়ারেন্ট প্রদানটা স্থগিত থাকবে। এই শিরোনামটা আপনার পড়েন, এটাই শিরোনামটা পড়লেই চলবে। আর আরেকটা পয়েন্ট পড়বেন 202 নম্বর ধারার 202 নম্বর ধারা 2-এর খ নাম্বার একটা পয়েন্ট আছে, 2-এর খ নাম্বার একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। 202 নম্বর ধারার 202 নম্বর ধারার শিরোনামটা মনে রাখবেন, এবং 2-এর খ নাম্বার একটা ধারা পয়েন্ট আছে। এই পয়েন্টটাতে বলা আছে পুলিশ যদি কখনো চূড়ান্ত রিপোর্ট প্রদান করেন তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত আসামিকে অব্যাহতি দিয়ে প্রদান করবে। পুলিশ যদি চূড়ান্ত রিপোর্ট প্রদান করেন তাহলে ম্যাজিস্ট্রেট, হ্যাঁ বিদ্যুৎ ভাই, 202-এর বি, পুলিশ যদি চূড়ান্ত রিপোর্ট প্রদান করে তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত আসামিকে অব্যাহতি বা ডিসচার্জ প্রদান করবেন। ওকে, এই পয়েন্টটা মনে রাখলে চলবে। 203 নম্বর ধারাটা খুবই ইম্পর্টেন্ট, 203 নম্বর ধারা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে পড়বেন। 203 নম্বর ধারাটা খুবই ইম্পর্টেন্ট। 203 নম্বর ধারার দুইটা বিষয় আলোচনা করা আছে, একটা 200 নম্বর ধারার কথা বলা আছে, একটা 202 নম্বর ধারার কথা বলা আছে। তাহলে প্রথমত আপনারা মনে রাখবেন 203 নম্বর ধারায় কয়টি ধারার কথা বলা আছে? 2টি ধারার কথা বলা আছে। একটা হচ্ছে 200 ধারার কথা বলা আছে, আর একটা 202 নম্বর ধারার কথা বলা আছে। দেখেন 200 নম্বর ধারাতে যেটা বলা আছে, এখানে ধারা কথাটা উল্লেখ নেই, এখানে বলা হয়েছে যদি হলফপূর্বক শপথপূর্বক যখন সাক্ষী বা অভিযোগকারী যে অভিযোগ করতেছে, সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এখানে ভিত্তি নেই, তখন উক্ত আসামিকে কি ওই মামলাটা খারিজ করে দিয়ে দেবে। আরেকটা হলো 202 ধারা অনুসারে যদি তদন্ত অনুসন্ধান যেটাই করা হোক না করো, এর ফলে যদি দেখা যায় এটা আপনার অগ্রসর হওয়ার মতো কোনো কারণ নেই, অগ্রসর হওয়ার মতো যথেষ্ট কারণ নেই, তখন মামলাটা খারিজ করে দিয়ে দেবে। তাহলে দেখেন এখানে দুইটা ধারা, একটা 200 ধারা, একটা 202 ধারা। এই দুই ধারার অধীনে যদি দেখা হয়, দুইটি ধারাতেই একই কথা, যদি ভিত্তি না থাকে অগ্রসর হওয়ার, তাহলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে মামলা খারিজ হয়ে যাবে। এখানে দেখেন আপনার ডিসচার্জ, আপনার সরাসরি দেখেন ডিসমিসাল অফ কমপ্লেইন্ট, মানে মামলা খারিজ করার কথা বলা আছে। এই শিরোনামটা খুব ইম্পর্টেন্ট, এই শিরোনামটা খুবই ইম্পর্টেন্ট, যে মামলা খারিজ হয় কত নম্বর ধারা অনুসারে, এটা আসে পরীক্ষা। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা 26 নম্বর চ্যাপ্টার ছিল, 26 না 16 নম্বর চ্যাপ্টার ছিল। এখন আমরা তাহলে 200, 201, 202, 203 এই চারটা ধারা আমরা যদি শর্টকাট করে একটু বলতে চাই, তাহলে কি হলো? 200 ধারাতে পড়ব অভিযোগকারীর পরীক্ষা করা হয় কিসের মাধ্যমে? শপথের মাধ্যমে। পরীক্ষার পরে কি হবে? সাক্ষী এবং অভিযোগকারী স্বাক্ষর করবে, ম্যাজিস্ট্রেট স্বাক্ষর করবে। এবং এই ধারা একটা পয়েন্ট মনে রাখবো, সরকারি কর্মচারীদের আদালতের যারা থাকে, অর্থাৎ আদালত এবং সরকারি কর্মচারীর কোনো জবানবন্দি লাগে না। এটা 201 ধারে মনে রাখবো যে মামলা আমলে নিবে না, না নিয়ে ফেরত দিয়ে দেবে। 202 নম্বর ধারে মনে রাখবো যে ওয়ারেন্ট স্থগিত, এবং পুলিশ রিপোর্টে যদি ফলাফল আসে চূড়ান্ত রিপোর্ট, তাহলে কি হবে? আসামিকে ডিসচার্জ দেওয়া হবে। এরপর 300 ধারার দুটা জিনিস মনে রাখবো, যথেষ্ট কারণ না থাকলে 200 ধারায় এবং 202 ধারায় তাহলে মামলা অগ্রসর না করে মামলাটা খারিজ করে দেওয়া হবে। এই ছিল সামারি। ওকে, এবার আমরা যাব চ্যাপ্টার নাম্বার 17। চ্যাপ্টার নাম্বার 17 ম্যাজিস্ট্রেটের কার্যক্রম সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব।
204 নম্বরে যে শিরোনামটা আছে এই শিরোনামটা আগে আপনারা চলে যান। ওয়ারেন্ট জারি, শিরোনামটার নাম হচ্ছে ওয়ারেন্ট জারি। 204 নম্বর ধারার শিরোনাম নাম হচ্ছে ওয়ারেন্ট জারি। এখান থেকে আমরা একটা জিনিস পড়ব, একটা জিনিস করো, সমন দিতে হয়। সমনের জন্য যদি টাকা পয়সা না দেওয়া হয় তাহলে আদালত মামলাটা খারিজ করে দিয়ে দেবে। সে পয়েন্ট যান 204-এর সাবসেকশন 3-এ। আপনারা দেখেন 204-এর সাবসেকশন 3 নাম্বার একটা আছে, 204-এর সাবসেকশন 3। আপনার লাইভটা একটু শেয়ার করে দিন মাঝে মধ্যে, ঠিক আছে? ওকে, মানে বেশি জন থাকলে ক্লাসের একটু অন্যরকম মানে আয় থাকে, খুব বেশি হলে আবার সমস্যা, এটা মাঝারি মানে স্টুডেন্ট থাকতে হবে আর কি। তো দেখেন 204 নম্বর ধারার আমরা একটা পয়েন্ট পড়তেছি, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি, সমনের ফি পরিশোধ না করলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দেবে। দেখেন ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দেবে, আপনার লেখা আছে দেখেন, দ্য ম্যাজিস্ট্রেট মে ডিসমিস দ্য কমপ্লেইন। একবারে শেষের লাইনটা 204-এর একেবারে শেষের লাইনটা যান, যদি সমনের টাকা পরিশোধ না করা হয় ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দেবে। 204 নম্বর ধারার সর্বশেষ লাইনে এই কথাটা বলা আছে 3 নম্বর সাবসেকশনে। এটা একটা বিষয়। আরেকটা দেখেন, আরেকটা বিষয় পড়বো আমাদের ধারাটা যেহেতু ওয়ারেন্টি ধারা, এখান থেকে আমরা পড়বো 1-এর কো নাম্বার একটা ধারা। 1-এর কো, ফরিয়াদি পক্ষের সাক্ষীদের তালিকা না করা পর্যন্ত আসামির বিরুদ্ধে আপনার কোনো ওয়ারেন্ট জারি করা যাবে না। কার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা যাবে না? এটা হচ্ছে 1-এর ক নাম্বার ধারা। যতক্ষণ পর্যন্ত ফরিয়াদি আসামিদের সাক্ষীদের তালিকা দেবে না ততক্ষণ পর্যন্ত ওয়ারেন্ট জারি করা যাবে না। আসামির বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি করা যাচ্ছে না বা সমন জারি করা যাবে না। আর সমনের টাকা বাকি থাকলে পরিশোধ না করলে মামলা খারিজ হয়ে যাবে। এইটা একটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট আপনারা দেখেন। এর পরের যে পয়েন্টটা ছিল দেখেন 205 নম্বর ধারা। 205 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। ক্রিমিনাল মামলায় হাজিরা দিতে আসামিদেরকে উপস্থিত হতে হয়। সেখানে বলা হয়েছে কিছু কিছু পয়েন্টকে কিছু কিছু ক্ষেত্রে আসামিদেরকে অব্যাহতি প্রদান করা হয় হাজিরার জন্য, অর্থাৎ তাদেরকে হাজিরা দিতে হবে না, এই বিষয়ে অব্যাহতি প্রদান করবে 205 নম্বর ধারা অনুসারে। সেক্ষেত্রে হাজিরা দিবে উক্ত আসামির উকিল। এই কথাটা বল, তাহলে হাজিরা মাপ সংক্রান্ত একটা ধারা আছে, সেটা হচ্ছে 205 নম্বর ধারা। ওকে, আমরা অলরেডি 191 এবং 192 দুটি ধারা পড়ে আসছি। এই দুটি ধারাতে বলা আছে মামলার ট্রান্সফার রিলেটেড কথা। এখন আমরা আরো দুটো ধারা পড়ব, এই দুটো ধারাতেও মামলার ট্রান্সফারের কথা বলা আছে। সেটা হচ্ছে আপনার 205-এর সি আর 205-এর ডবল সি। এই দুইটা ধারাও মামলার ট্রান্সফারের কথা বলা আছে। তো ঠিক আছে, 205-এর যে সিটা আছে দেখেন আপনারা, 205-এর যে সি পয়েন্টটা, সেখানে বলা আছে যে সমস্ত মামলাগুলোর বিচার করার একমাত্র ক্ষমতা হচ্ছে যে সমস্ত মামলাগুলোর বিচার করার একমাত্র ক্ষমতা হচ্ছে সেশন কোর্ট অফ সেশনের। তার ওই সকল মামলাগুলো ট্রান্সফার করবে কে? ম্যাজিস্ট্রেট। সে সমস্ত কোর্ট অফ সেশনে ট্রান্সফার করবে। 205-এর সিসি যে আমাদের ধারাটা আছে সেখানে দেখেন, হ্যাঁ জি বিদ্যুৎ ভাই, কোর্ট অফ সেশন 205-এর যেটা ধারা আছে, 205-এর ডবল সিতে যান আপনার চলে, 205-এর ডবল সি নাম্বার ধারাতে আছে। সেক্ষেত্রে কিছু কথা বলা আছে যেগুলো চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিচার করার একমাত্র ক্ষমতা, ওই সমস্ত মামলাগুলো তাদের কাছে ট্রান্সফার করতে হবে। ওকে,
এইটা ছিল আপনার ট্রান্সপোর্ট রিলেটেড, এটুকু পড়লেই চলবে। এখন 205-এ ডি নামে একটা ধারা আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা মনে রাখতে পারেন। 205-এর ডি নাম্বার ধারাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 205-এর যে বিষয়টা আলোচনা করা আছে দেখেন একটু মনোযোগ সহকারে। আচ্ছা বজলু ভাই, হতে পারে লেকচার 6, আমার হয়তো ভুল হয়ে গেছে। ওকে, 205-এর যে বিষয়টা বলছিলাম, 205-এর ডি নাম্বার, এটা একটু খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু দেখতে পারেন এই পয়েন্টটা। এই পয়েন্টটাতে বলা, যখন একটা মামলার নালিশি মামলা, যখন এটা কোনো নালিশি মামলার আপনার পুলিশ তদন্ত চলতেছে, ম্যাজিস্ট্রেট তদন্ত চলতেছে, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি চলতেছে, তখন এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারিটা বন্ধ করে দিয়ে পুলিশ তদন্তটা অগ্রসমান থাকবে। তাহলে দুইটা তদন্ত একসঙ্গে চলবে না, একটা অনুসন্ধান এবং তদন্ত একসঙ্গে চলবে না, দুইটার মধ্যে একটা স্থগিত হবে, কোনটা? অনুসন্ধান স্থগিত হয়ে তদন্ত চলমান থাকবে। জাস্ট এটুকু মনে রাখলেই আপনার চলবে। ওকে, এই ছিল আপনার 205-এর ডি। তো এরপরে আমাদের চলমান করি, আমরা তো চাইছিলাম যে এই পর্যন্ত পড়তে, তো আমরা আজকে আর একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে আপনার পরের চ্যাপ্টারে চলে যাই, চার্জ গঠন রিলেটেড কিছু বিষয় আলোচনা করব। চ্যাপ্টার নাম্বার 19 চলে যান, চ্যাপ্টার নাম্বার 19-এ আপনারা চলে যান, চার্জ গঠন রিলেটেড কিছু কথা আছে। চ্যাপ্টার নাম্বার 19-এর যে পয়েন্ট আছে চার্জ গঠন রিলেটেড, দেখেন এটা খুব ছোট চ্যাপ্টার, যদিও চ্যাপ্টারটা অনেক বড়, পর্ব কম, এই জন্য আমি ছোট বলতে চাচ্ছিলাম। এখানে অনেকগুলো ধারা আছে। তো প্রথমত পর্ব যে চার্জ যে আমরা গঠন করি, একটা চার্জে কোন কোন বিষয়গুলো থাকে, চার্জ গঠন করি কে, এটা একটা বিষয়। চার্জ গঠন করে কে, আপনাদের কাছে প্রশ্ন থাকলে আপনার অ্যান্সার দিয়ে দিন। চার্জ গঠন করে ম্যাজিস্ট্রেট, আর পুলিশ রিপোর্ট যেটা হয়, সেটা পুলিশ রিপোর্ট যেটা আমরা বলি, সেটা আপনার হচ্ছে চার্জশিট, আর এই চার্জশিট প্রদান করে হচ্ছে পুলিশ কর্মকর্তা। দুটো জিনিস, চার্জশিট এবং চার্জ, দুটো ভিন্ন জিনিস। তো আমরা এখন আদালত, জি ওকে, ধন্যবাদ ইলিয়াস ভাই। ম্যাজিস্ট্রেট বললো ঠিক আছে, আদালত বললো ঠিক আছে, ওকে। এখন আমরা যে বিষয়টা বলবো চার্জ গঠন রিলেটেড, ম্যাজিস্ট্রেট বা আদালত যখন চার্জ গঠন করে, সমস্ত বিষয় উল্লেখ থাকে, শুধুমাত্র শাস্তি ব্যতীত। চার্জে কোনো শাস্তির কথা উল্লেখ থাকে না, এছাড়া বাকি সব কিছুই থাকে। তো আপনারা যদি দেখেন, আপনারা যদি ধারাটার দিকে একটু লক্ষ্য করেন, 221 নম্বর ধারা, 221 নম্বর ধারা। হ্যাঁ, জহিরুল ইসলাম নান্না ভাই অলওয়েজ শেয়ার করে দেখি, এই জন্য নান্না ভাইকে অশেষ ধন্যবাদ। এখন শেয়ার করাটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা যারা জয়েন করি, আমরা একটু রেগুলার জয়েন করার চেষ্টা করব, আর আমি যে বিষয়গুলো আপনাদের পড়াই, আপনারা সেই বিষয়গুলো আমাকে একটু খাতায় লিখে হোমওয়ার্ক আকারে আপনারা যখন পাঠাবেন, নিজের নামটা খাতার উপরে লিখে পাঠাবেন, ঠিক আছে? আপনাদের নাম্বার তো আমার সেভ নেই, তো অনেক সময় বোঝা যায় না কে পাঠাচ্ছে। নাম লিখে আপনারা এই হোমওয়ার্কগুলো পাঠাবেন। এই হোমওয়ার্কগুলো পাঠালে আপনাদের জন্য অনেক বেনিফিট হবে, কারণ তখনই বোঝা যায় আপনি পড়াশোনা অর্থাৎ লেখাপড়া করতেছেন। লেখাপড়া দুটো একসঙ্গে করতে হবে, তাহলে আমাদের বেশি কি বলবো, স্মরণ শক্তিটা কার্যকর হবে। দেখেন চার্জের বিষয়টা যেটা বলছিলাম, হ্যাঁ অন টাইমে করার চেষ্টা করি আমি, তো অন টাইমে একটু মাঝে মধ্যে আমার প্রবলেম হয়ে যায়, মানে আরেকটা আমার বেসেস তো এটা শেষ করতে আমার লেট হয়ে যায় কোনো দিন, এই জন্য যাক ইনশাল্লাহ আমি অন টাইমে চেষ্টা করব। আর হচ্ছে একটা মোর অ্যাটেন্টেড একটা বিষয় আছে, ঠিক আছে? তাহলে আপনারা একটু লাইভটা শেয়ার করলে হয়তো অনেকে বেশি অ্যাটেন্ড করতে পারবে। তো ঠিক আছে, লাইভটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করবেন, কারণ আপনাদের কাছে ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই, কারণ নিজের কাছে ভালো না লাগলে অন্যের কাছে ভালো না লাগাই স্বাভাবিক। তো দেখেন আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ জহিরুল ইসলাম ভাই আপনারটা আমি পাইছি, আপনার হোমওয়ার্ক পেয়েছি। তো ঠিক আছে, আমরা সামনের দিকে অগ্রসর হই ইউনুস ভাই। তো আমরা যেটা বলতেছিলাম, এই চার্জশিট আর চার্জের একটা বিষয় আছে যেটা বললাম। চার্জে কি থাকে,
সব কিছুই ইনক্লুডেড, বাট পানিশমেন্টের কথাটা বলা থাকে না। তো চার্জে কী কী থাকে, 221 নম্বর যে বিষয়টা ধারাটা যাবেন, এখানে সব নাম থাকবে, আইনের নাম থাকবে, ধারার নাম থাকবে, ঠিক আছে, এবং সব কিছু ইনক্লুডেড থাকে। এবং এই যে 200, তাহলে আমরা 221 নম্বরটা কি বললাম, যে এখানে সব কিছুর বিবরণের কথা বলা আছে। 221, 222, 222-এর মধ্যে টাইম, প্লেস এবং পার্সনের কথা থাকে। 223, 223-এর ক্ষেত্রে ঘটনা সম্পর্কে উল্লেখ থাকে। 224, এই 4টা বিষয় আমরা দেখব এ ধারায় 1, 2, 3, 4, 221, 222, 223, 224, এই 4টা ধারায় চার্জের গঠনের এলিমেন্টগুলো আছে। এখানে আপনাদের কোনো কিছু প্রশ্ন আসে না এভাবে, খালি মনে রাখবেন যে ধারার শিরোনামগুলো। আরেকটা জিনিস মনে রাখবেন, চার্জে পানিশমেন্টের কথা উল্লেখ থাকে না। এটুক জানলে যথেষ্ট। কারণ যে পয়েন্টটা বলবো, 225 নাম্বারটা একটু 225-এর সাথে 232টা আপনার যোগ করে রাখতে পারেন। 225 যোগ 232, এই দুটোতে ভুলের কথা বলা আছে। 225-এর সাধারণ ভুল, এই সাধারণ ভুলের করার ফলে মামলার কোনো ক্ষতি হবে না। কিন্তু 232-এ বলা আছে যে জটিল আকারে কোনো গুরুত্বপূর্ণ কোনো ভুল হয়, তাহলে সেক্ষেত্রে নতুন করে মামলার শুনানি সব কিছু করতে হবে। মামলার শুনানি, সাক্ষী গ্রহণ আবার নতুন করে করতে হবে। এটা একটা বিষয়। ধন্যবাদ বজলু ভাই। তো আমিও চেষ্টা করি একটু ভালোভাবে আপনাদের উপস্থাপন করতে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ডেভেলপ হবে সব কিছুই। তো যেটা বলতেছিলাম, চার্জের ভুল রিলেটেড 225 এবং 232 নম্বর ধারা দুটো চার্জে যেরকম ভুল হয়ে থাকে, 225-এ কোনো সমস্যা হবে না, মামলা যেভাবে চলমান ছিল সেভাবে হবে। কিন্তু 232-এ যদি কোনো ভুল ধরা পড়ে যায়, মানে গুরুত্বপূর্ণ কোনো ভুল থাকে, সেক্ষেত্রে যে জিনিসটা হয়, নতুন করে আবার সাক্ষী শুনানির ব্যবস্থা করতে হবে। এখানের থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 227, খুব ইম্পর্টেন্ট, যে চার্জ কখন পরিবর্তন করা যায়। চার্জ যে কোনো সময় পরিবর্তন করা যায়। চার্জ যে কোনো সময় পরিবর্তন করা যায়, এই বিষয়টা আপনার মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। শিরোনামটা পড়লে যথেষ্ট। রায়ের পূর্বে, রায় ঘোষণা দেওয়ার পূর্বে যে কোনো সময় পরিবর্তন করা যায়। এই ধারা আমাদের দেখতেছি, এই ধারাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 227 নম্বর ধারা, এই ধারাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন। রায়ের পূর্বে চার্জ যে কোনো সময় পরিবর্তন করা যায়। আচ্ছা, ওকে। আরেকটা পড়বেন, রিকল সম্পর্কে কোন ধারাতে আসে, 231, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে হবে। রিকল সংক্রান্ত চার্জ পরিবর্তনের ফলে রিকলের একটা বিষয় আছে, এই রিকল সংক্রান্ত ধারাটা কত নম্বর ধারাতে? তা রিকল সংক্রান্ত ধারাটা হচ্ছে 231 নম্বর ধারা, 231 নম্বর ধারা, এটা মনে রাখবেন। আর 232-এর কথা তো অলরেডি বলেই ফেললাম। এই পর্যন্ত আমরা থামি, তারপরে আবার একটু অগ্রসর হই। এই যে চার্জ যে গঠন করা হয়, আমরা জানি চার্জ গঠনের একটা সাধারণ নিয়ম আছে 233 নম্বর ধারায়। 233 নম্বর ধারায় একটা সাধারণ নিয়ম, যতগুলোই অপরাধ করবেন আপনারা, ততগুলোই ভিন্ন ভিন্ন চার্জ গঠন করা হবে। এবং আর কি হবে, ভিন্ন ভিন্ন ট্রায়াল হবে। এই কথাটা বলা আছে আপনার 233 নম্বর ধারায়। তাহলে দেখেন 233 নম্বর ধারায় যে বিষয়টা আলোচনা করা আছে, প্রত্যেকটা অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করা হবে এবং পৃথক বিচার করা হবে। তো যতগুলো অপরাধ করবেন আপনি, ততগুলো কি হবে, চার্জ গঠন করা হবে এবং ততগুলো বিচার করা হবে। এটা কথায় বলা আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এটা 233-এ বলা আছে। 233 ধারার মধ্যে আরও 4টা ধারার কথা বলা আছে। আপনাদের বই থাকলে আপনারা দেখেন, 233 ধারার মধ্যে আরও 4টা ধারার কথা বলা আছে। 234, 235, 236, 237, এই 4টা ধারা আলোচনা করা আছে অন্য ক্ষেত্রে। এই 4টা ধারা ছাড়া, হ্যাঁ হালিম ভাই, আপনি একদিন হোমওয়ার্ক দিয়েছেন। আমি চাই যারা নিয়মিত লাইভ দেখবেন, যারা হঠাৎ লাইভ দেখবেন তাদের জন্য হোমওয়ার্ক না। আমি বলতেছি এখান থেকে যারা নিয়মিত লাইভ দেখবেন তারাই হোমওয়ার্কটা দেবেন। যেমন আমাদের রনি ভাই নিয়মিত
ইলিয়াস ভাই, ইউনুস ভাই, তারপরে বজলু ভাইও নিয়মিত দেখে, এই যে আমাদের হালিম ভাইও নিয়মিত আসছে। যারা নিয়মিত লাইভ দেখবেন, শারিয়ার ভাই, তারা অবশ্যই আমার হোমওয়ার্ক দিয়ে দিবেন আপনারা। ওকে, যেই কথাটা আমি বলতেছি যে তাহলে প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা চার্জ গঠন করা হবে এবং আলাদা আলাদা বিচার করা হবে। কিন্তু 24 না 234, 35, 36, 37 ধারাতে বলা আছে এই 4টা ধারার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলোকে বলা হচ্ছে একত্রে অনেকগুলো চার্জ, অনেকগুলো অপরাধ একই সঙ্গে চার্জ গঠন করে বিচার শুরু হবে। এই জন্য এটা ধারা, এই কটা ধারাকে বলা হয় অভিযোগ সমূহের সংযুক্তিকরণ, অভিযোগকরণের সংযুক্তিকরণ। আচ্ছা, 239 তাহলে হবে, ঠিক আছে, আমার বলতে ভুল হয়ে গেছে, 239ই হবে, ঠিক আছে। ধন্যবাদ বজলু ভাই, ঠিক আছে, এই হেল্প করার জন্য অশেষ ধন্যবাদ। তাহলে 234, 235, 236 আর হচ্ছে 36 না 35, 34, 35, 37, 39, আবার ভুল বললাম, সেটা হচ্ছে 234, 35, 36 এবং 39, 36 এবং 39। ওকে, এই 4টা ধারাতে অধীনে যদি কোনো চার্জ গঠন করা হয় সেটাকে বলা হয় জয়েন্ডার অফ চার্জ। তো এগুলোর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, আপনারা সব সময় দেখবেন। এখান থেকে 234 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, 35, 34, 35, 36, 39, ঠিক আছে, ধন্যবাদ ইনুস ভাই। তো যেটা বলতেছিলাম, 34 নম্বর ধারাটা একটু ইম্পর্টেন্ট, এখানে একটা প্রশ্ন আসে। সেই প্রশ্নটা দেখেন যে একই ধরনের 3টি অপরাধ 1 বছরের মধ্যে হলে একত্রে বিচার করা যাবে। একই ধরনের 3টা অপরাধ যদি আপনি 1 বছরের মধ্যে করেন তাহলে একত্রে বিচার করা যাবে, এই যে একটা পয়েন্ট। এই 3টা অপরাধের ধরন আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোও আলোচনা করা আছে। যে এই যে 3টা অপরাধের দণ্ডের পরিমাণগুলো প্রায় সম পরিমাণ হবে, এবং অপরাধ যেগুলো আছে, যেমন যদি বলি আপনার যদি 300 চুরির যেগুলো আছে, মানে অপরাধের নেচারটাও যেন একই রকম হতে হয়, অপরাধের নেচারটাও যেন একই রকম হয়, এরকম বিষয়টা। তাহলে আমরা দেখলাম 3টি অপরাধ যদি একই বছরের মধ্যে সংঘটিত হয় তাহলে একত্রে বিচার করা যাবে। সেক্ষেত্রে কী হতে বলছি, অপরাধের নেচারটা একই থাকতে হবে এবং এদের দণ্ড পানিশমেন্টগুলো এদের একই পরিমাণ দণ্ড পানিশমেন্ট থাকতে হবে, তাহলে একই ধরনের একই সাথে বিচার করা যাবে। তো এই ধারাটা আপনাদের ইম্পর্টেন্ট। 35 নম্বর আপাতত শিরোনামটা মনে রাখেন, একাধিক বিচার আপনার করতে হবে এটা। আর আপনাদের 37 নম্বর না পড়লেও চলবে আপাতত। এরপরে আপনার সরাসরি চলে যাবেন, আর আপাতত আমরা এখান থেকে কোনো কিছুই পড়তেছি না, আপনারা এই পর্যন্ত পড়েন। এরপরে আমরা আরেকটা ধারাতে চলে যাই, আরেকটা চ্যাপ্টারে চলে যাব। পড়া কি বেশি হয়ে যাচ্ছে? বেশি হয়ে গেলে আমরা পড়া কম করব। আমরা কি আরেকটা চ্যাপ্টার যাব না এখানে ক্লোজ করব? আচ্ছা, তাহলে আমরা আজকে এখানেই ক্লোজ করি। কালকে আমরা পড়ব হচ্ছে আমাদের, হ্যাঁ আজকে এখানেই ক্লোজ করি। ওকে, কালকে আমরা যাব হচ্ছে অন্য বিষয়ে। কালকে যাব হচ্ছে আমরা দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট কীভাবে বিচার কার্যক্রম করে সেটা। তো আজকে আমি আপনাদের কোনো প্রশ্নই করতেছি না। আচ্ছা, ওকে, তো আমরা ওকে ওকে ঠিক আছে, আজকে এখানে থাকবে। আমি আবারও বলতেছি, আজকে তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি না। তাহলে আমি আবার আপনাকে 200 থেকে আমরা 240 পর্যন্ত যে ধারাগুলো ছিল এই ধারাগুলো একটা সামারি কথা বলতে যাচ্ছি। যে 200 নম্বর ধারাটা ইম্পর্টেন্ট, যেভাবে পড়তে বললাম সেভাবে পড়বেন। 201 নম্বর ধারার হেডলাইনটা মনে রাখলেই চলবে, আর 2 নম্বরে হেডলাইন মনে রাখবেন। তার সে 202 ধারা কী বলা আছে, পুলিশ রিপোর্টের যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনারা মনে রাখবেন। 300 ধারায় তো আমি বলে দিছি, না 300 ধারা না, 203 নম্বর ধারা, সেখানে বলে দিয়েছে খারিজের বিষয়ে শিরোনামটা ভালো করে মনে রাখবেন, এবং 200 এবং 202 ধারার ভিত্তি যদি না খারিজ করে দেওয়া হবে। 204 নম্বর ধারা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর রিপিট না করি।
আচ্ছা ঠিক আছে, আমরা রিপিট করলাম না তাহলে। তো আমি ধরে নিচ্ছি আপনারা মোটামুটি আমার কথাগুলো শুনছেন এবং বুঝতে পারছেন। তাহলে আপনাদের বাকি যে হোমওয়ার্কটা আছে, আপনারা এই আমি যেগুলো ধারা আজকে পড়ালাম এই ধারাগুলো আপনারা হোমওয়ার্ক আকারে আমাকে পাঠিয়ে দিবেন। আর 2013 সালের যারা পাঠিয়েছেন 25টা, তারপরে আবার 25টা পাঠাবেন। তো আমি ওগুলোর কথা আপনাদের বলছি, ওগুলো আমি আপনার মোট 500 প্রশ্ন আছে, এই 500 প্রশ্নের সলিউশন অ্যানালাইসিস মাধ্যমে জুমের মাধ্যমে আপনাদের করাবো। তো এটা অন্য সময় করাবো, 11টার সময় ছাড়া। তো আজকে তাহলে আমরা এখানে রাখি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।